হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। ইমাম ওই 5:30 মতো বাজবে, ওই রকম টাইমে ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে পরে কটা মতো কাচাকুচি ছিল, ওগুলি সেরে পরে ওগুলো মিলে দিয়েছিলাম। আজকে সকাল থেকে দারুণ রোদ্দুরটাই দিয়েছে। তারপরে অল্প মতো সকালে তো খাওয়ার অভ্যাসটা আছে, সকালে খাবারও খেয়ে নিয়েছিলাম। সকালে খাবারটা খেয়েছি, তারপরেই সোনামা উঠে পড়েছিল। তো ও উঠে পড়লে তার কোনো রকম কাজ করাই যায় না, তো ওকে উঠে পড়ে খাবার খাওয়ানো, ক্লিনিং করানো, আধ ঘন্টার মতো টাইম ওর পেছনে দিতে হয় সকালে ওঠার পরে। তো ওই সব কিছু করে পরে একবার মতো মায়ের বাড়ি পাঠিয়েছিলাম। তারপরে এই মুহূর্তে সব কিছু আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, বিছানা ভাগানো, ঝাড় দেওয়া। এই যে এই মুহূর্তে দেখছি কটা মতো মাছও এনেছিল, মাছগুলো বনিয়ে দিচ্ছি। তো মাছগুলো বনিয়ে দিই, তারপরে না হয় ওইদিকে ভাতটা চাপিয়ে দেবো। আজকে আবার সোনা পাপা সকাল থেকেই কান্নাকাটি করছে। দিদিভাই হয়তো এখনও পর্যন্ত মুড়ি খেতে পারেনি, সোনা পাপা কান্নাকাটি করছে বলে। তো যাই হোক, চলুন মাছগুলো একটু ধোয়া মোছা করে নিয়ে চলে আসি। এই মুহূর্তে আমার ভাত হয়ে গিয়েছে, আর আজকে সবজির মধ্যে হবে সব সবজি দিয়ে একটি তরকারি, আর ওই যে মাছগুলি দেখলেন ওই মাছগুলি দিয়ে ঝাল দেওয়া। আজকে খুব একটা বেশি কিছু তরকারি করব না, কারণ এই কিছুদিন যাবৎ হলো অনেকগুলি করে তরকারি হচ্ছে, তবে বাড়ির সেরকম কেউ খেতে খুঁজছে না। দাদা ভাইও আজকাল একটু বাইরেই খাচ্ছে, তো সেই কারণে আজকে খুব একটা বেশি কিছু তরকারি করব না। ওই সব সবজি দিয়ে একটি তরকারি করব, আর ওই মাছগুলি ঝাল দেওয়া করব। সব সবজি বলতে সবজির মধ্যে ভেন্ডি, বেগুন, তারপরে বটবটি, পটল, সোয়াবিন, ওই সব কিছু দিয়েই একটা সবজি হবে। তো বেগুন, আলু, ওই সব কিছু একটু আলাদা করে রাখা হয়েছে, ওগুলো না হয় ওই কষার সময়তেই দিয়ে দেবো। আর ওই ভেন্ডি, পটল আর বটবটি ওগুলো একসাথে ভাজাভুজি করে নিচ্ছি একটু। আর এইদিকে সোয়াবিনগুলোও দিদিভাই ভিজতে দিয়েছিল, সোয়াবিনগুলোও এই মুহূর্তে কেটে নিচ্ছি। একসাথেই দুটো কাজ হয়ে গেল। মানে যে কোনো কাজ মনে হয় একটার সাথে যদি দুটো করা যায় তাহলে বেশ সুবিধা হয়। এই যে বসে বসে আমার একদিকে ভাজাভুজিও হয়ে গেল, একদিকে আমার সোয়াবিনগুলি কাটাও হয়ে গেল। এই যে এরপরে এই ভাজাভুজিগুলি তুলে নেবো, তারপরে সোয়াবিনগুলিও তাহলে ভেজে দিতে পারবো। আপনাদেরকে আর একটা কথা বলে থাকি যে আজকে আমার ভিডিওটার মধ্যে সোনামায়ের একটু ভয়েসটা পেতে পারেন, তো এটাকে একটু এনজয় করবেন। কারণ সোনামায়ের পাপা যখন থেকে চলে গিয়েছে তখন থেকে আমার ভয়েস দিতে একটুকু অসুবিধা হয়। কারণ আগে সোনামা যখন দুপুরে ঘুমিয়ে থাকতো তখন সোনামায়ের পাপা সোনামায়ের কাছে থাকতো, তো আমি নিশ্চিন্তে থাকতাম, তখন ভয়েসটা দিয়ে দিতাম। তবে এখন তো অল টাইম আমাকেই সোনামাকে দেখতে হয়। বিকেল টাইমটা মায়ের বাড়ি যায় বটে, তবে তখন ভিডিও আপলোডের ব্যাপারটা রয়েছে, ভিডিও আপলোড দিতে হয়, ঘরেরও টুকিটাকি কাজ রয়েছে। কারণ আমি চেষ্টা করি হয় সকালবেলায় দিয়ে দেওয়া, যখন সোনামা ঘুম থেকে না ওঠে বা দুপুরে ঘুমানোর সময়। তবে আজকে সোনামা স্নান করে একবার ঘুমিয়ে নিয়েছে, ও আর তো ঘুমাবে না। তো সেই কারণে এখন সোনামাকে নিয়েই ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি। তো সেই কারণে সোনামায়ের ভয়েসটা একটুকু পেতে পারেন, ওইটাকে একটু এনজয় করবেন। তো যাই হোক, এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সোয়াবিনগুলিও ভাজা হয়ে গেল। তো যাই হোক, চলুন আর একটা তরকারিও হবে, ওইটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। আজকে মূলো শাক হবে। বাবা বাজার থেকে টাটকা টাটকা মূলো এনেছিল, তো ওগুলোরই শাকগুলো ঠাকুমা বনিয়ে দিয়েছে। এই মূলো শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের কেমন লাগে আশা করছি কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণকে মূলো শাকগুলি সেদ্ধ হোক, ততক্ষণকে ওইদিকে আমি সোনামায়ের খাবারটা না হয় করে নিই। চলুন। এদিকে শাকটি সেদ্ধ করে আমার শাকটা সাতুলাও হয়ে গিয়েছে, তো ওই ভিডিও ক্লিপটা আর নিতে পারিনি। যাই হোক এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি, যেমনভাবে মশলা কষাতে হয়, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, টমেটো সব কিছু দিয়ে পরে এই যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আর একটুকু তেলটা ছেড়ে দেখ, আজকে আবার তলাতে লেগে যাচ্ছে জানেন তো, কারণ আজকে জালটার পরিমাণটা একটু বেশি পরিমাণে ছিল, তবে এই মুহূর্তে একটু কমিয়ে দিয়েছি। এই যে এই মুহূর্তে আমি বেগুন, পালং শাক, আলু সব কিছুই দিয়ে দিয়েছি। আজকে নতুন একটা জিনিস এনেছে বাবা, এই পালং শাকটা। বিশেষ করে এই পালং শাকটার জন্যই আজকে বেগুনের তরকারিটি করা হচ্ছে, না হলে আজকে আমাদের ইচ্ছা ছিল বেগুন দেবো না, শুধু সোয়াবিন, আলু, ভেন্ডি ওই সকল কিছু দিয়ে সবজিটা করব। তবে এই পালং শাকের সাথে যদি একটু বেগুন না দিই খুব একটা খেতে ভালো লাগে না। তো যাই হোক এই মুহূর্তে আমার বেশ অনেকটাখানি কষানো হয়ে গিয়েছে বেগুন, আলু আর পালং শাকটা। ওই আগের থেকে যে সোয়াবিন, ভেন্ডি সব কিছু ভেজে রেখেছিলাম ওগুলি এই মুহূর্তে দিয়ে দিলাম। তো তোলাতে না প্রচণ্ড পরিমাণে লেগে লেগে যাচ্ছিলো, কারণ ওই যে জালটা বললাম না একটু জোরেই জ্বলে গিয়েছে। আবার বাইরে দিকে বার করে দিলে আমার মুখে শীষটা লাগছে, তো সেই কারণে বাইরেতেও বার করতে পারছি না। আর কিছুটা আলু আগের থেকে ম্যাশ করে রেখেছিলাম, ওই আলুটিও এই মুহূর্তে দিয়ে দিলাম। তো যাই হোক চলুন, বেশ অনেকক্ষণই কষানো হলো তোলাতে, এরপরে প্রচণ্ড পরিমাণে লেগে লেগে যাচ্ছিলো। এই মুহূর্তে পরিমাণ মতো জলটা দিয়ে দিই। তো যাই হোক এদিকে না হয় ততক্ষণকে এই তরকারিটা হতে থাক।
এই তরকারিটা মাই নামিয়ে দিয়েছিল, কারণ সোনামা সেই মুহূর্তে কান্নাকাটি করছিল। আজকে তো আপনাদেরকে বললামই যে দুটো তরকারি ভাত, তো সেই কারণে ওই যে সবজি তরকারিটা তো হয়ে গিয়েছে, এরপরে চাপাবো মাছের ঝাল দেওয়াটা। তো সেই কারণে একটা মতো টমেটো ভালো করে কুচি কুচি করে নিয়েছিলাম, একটু লম্বা লম্বা করে, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে গলা গলা হয়ে গিয়েছে, অল্প পরিমাণে নুনও দিয়েছিলাম। এরপরে বাটনাটা দিয়ে দিয়েছি, বাটনাটার মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছিলাম। তাছাড়া এই বাটনার সাথে যদি হলুদটা না দেওয়া হয় তারপরে দেওয়া হয়, তাহলে হলুদটা যেন একটু কেমন ডেলা বেঁধে যায়। এই টমেটো দিয়ে মাছের বাটনা আমার তো দারুণ লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন তো। তো যাই হোক, খুব একটা বেশিক্ষণ কষায়নি, কারণ এই সর্ষে বাটনাটা কষালে না, আমাদের যেহেতু কালো সর্ষে, এই কালো সর্ষে বেশিক্ষণ কষিয়ে রান্না করলে অনেকটা তেতো তেতো লাগে। তো সেই কারণে আমি খুব একটা বেশি কষাই না, ওই 1 পাক বা 2 পাক নেড়ে পরে জলটা দিয়ে দিই। একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি, কারণ আজকে অনেকক্ষণ ফুটাবো, তাহলে এই সর্ষে বাটনার স্বাদটা বেশ আসে। মিনিমাম ওই 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়েছিলাম, তারপরেই মাছগুলি দিয়ে দিলাম। আজকে চারাপোনা মাছ আপনারা তো দেখেই ছিলেন। তো দুটো বাবার আর দাদার জন্য গোটা গোটা রেখেছি, আর একটা সোনামায়ের জন্য রেখেছিলাম, সোনামায়ের জন্য ভাজাই রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে এই মুহূর্তে আমার ঝাল দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর নামিয়েও দিয়েছি। আর টেস্ট করে দেখলাম, সত্যি বলছি এতটাই সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর অল্প পরিমাণে চিনিও দিয়েছিলাম একটুকু স্বাদটা আসার জন্য। আজকে সোনামায়ের জন্য ডাল ঘটিতেই দিয়ে দিয়েছিলাম, কারণ প্রত্যেক দিন ওই অল্প পরিমাণে ডালটা প্রেশার কুকারে দিতে মোটেও ইচ্ছা করে না, আর অনেকটাই দেরি হয় সেদ্ধ হতে, আর খুব একটা ভালোভাবে সেদ্ধও হয় না, হালকা পাতা পাতা থেকে যায় জানেন তো। তো সেই কারণে আজকে ছোট্ট মতো একটা ডাল কৌটো মা কিনে দিয়েছিল সোনামায়ের জন্য বিশেষ করে। তো ওই ডাল কৌটোটাই করে অল্প পরিমাণে মসুরি কলাই দিয়ে পরে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর টমেটো ফোড়ন একটু দিয়ে পরে একটু ভালো করে ভেজে ওই ডালটা দিয়ে পরে সাঁতলিয়ে নিলাম, আর অল্প পরিমাণে হলুদও দিয়েছিলাম। এই যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে ফুটে এসেছে। তো যাই হোক, চলুন এরপরে ডালটা নামিয়ে দেবো, কারণ সোনামা ভাতের সাথে ম্যাশ করবো, তো এই ডালটা খুব একটা বেশি চাপ করবো না, কারণ ও যে কোনো জিনিস খুব একটা বেশি চাপ পছন্দ করে না, খুব যে ঝোল ঝোল পছন্দ করে তাও নয়। ঘড়ির কাঁটায় বিকালে 3:30 মতো বাজছে। এই মুহূর্তে আমাদের নাড়ু করার প্রিপারেশন চলছে। তো একটা কাকু আসবে মাঝের পাড়ার থেকে, ওই কাকুটা এই সিঁড়িগুলি টেনে দেবে। আমার মাও টানতে পারতো জানেন তো, তবে মায়ের যখন থেকে শরীর খারাপ হয়েছে, মা আর এই বছর থেকে টানবে। মা যতটুকু পেরেছে ততটুকুই করেছে, মাদের একারটা মা একদম পুরো একাই করে দিত, তবে আমাদের পরিবারে অনেকটা করতে হবে, তো মিনিমাম ওই 4 কেজি মতন ময়দা করতে হবে। তো যাই হোক, ওইদিকে হলুদ জলটা গুলেছে। আমাদের এই গ্রাম বাংলাতে এই দুর্গাপুজোর জন্য এইভাবেই সিঁড়ি নাড়ু করে থাকে, দুর্গাপুজোর কিছুদিন আগে। তবে আমাদের এই দুর্গাপুজোতে খুব একটা বেশি ফুরায় না, তবে আমাদের এই কোজাগরি পুজোটা আসছে সামনেই, কোজাগরি পুজোতে একটু বেশি ফুরিয়ে থাকে। তো দুর্গাপুজোর আগেই করা হয়, কারণ এই বিজয় দশমীর দিনে সকলেই তো প্রণাম করতে আসে, সেই দিনকে সকলকে জল দেওয়া হয়, তো সেই কারণে বিশেষ করে করা হয়। তো যাই হোক, ওইদিকে তো দেখলেন যে হলুদ জল দিয়ে ওই বেসনটাকে হালকা ভিজিয়ে ডেলা করে দিচ্ছে মা, এদিকে কাকু ওই ডেলাগুলিকে হাতে করে প্রেস করে দিচ্ছে। তবে নিচে যে সিঁড়িগুলি পড়ছে, ওই সিঁড়িগুলিকে কিন্তু একজনাকে এই হালকা একটু সরু কাঠি করে নাড়াচাড়া করতে হবে, না হলে এক জায়গায় ডোলা বেঁধে যাবে, তখন আর ছাড়াতে অসুবিধা হবে, আর সিঁড়িগুলি ভালোও হবে না, আর খেতেও ভালো লাগবে না, আর নাড়ু করতেও অসুবিধা হয়। তো সেই কারণে একদিকে ওই হাতে করে প্রেস করে নিচে পড়বে, আর একজনাকে ওই একটু খাড়ি করে নাড়াতে হবে। আজকে আমার একটা দিদিভাই এসেছে, পিস্তুত দিদিভাই। তো ওই দিদিভাইটা আমাদের বাড়িতেই এসেছে, যেহেতু মাদের নাড়ুগুলো ওইখানে হবে, তো মায়ের সাথেও এসেছে। শুধুমাত্র দিদিভাই এসেছে তা কিন্তু নয়, এই দিদিভাইয়েরও একটা ছেলে আর মেয়ে রয়েছে, মানে বোনপো আর বোনঝি, ওরা সকলে মিলিয়ে এসেছে। যাই হোক, এই মুহূর্তে বেশ অনেকগুলোই হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম পুরো দোকানের মতো। আর এর আগের বছরকেও কিন্তু এই কাকুটাই আমাদের করে দিয়েছিল, বেশ ভালো পরিমাণেই করে দিয়েছিল। তো সেই কারণে এই বছরে বাবা এই কাকুটাকেই আবার বলেছে, এই যে এগুলিতে রাখছে এই স্টিলের জামবাটিতে, আর এইদিকে সোনামায়ের প্লাস্টিকের যে জামবাটিটি রয়েছে, এই জামবাটিতে আবার ঢেলে রাখছে, কারণ সকলেই ভয় পাচ্ছে যদি ডাইরেক্ট এই জামবাটিতে রাখা হয় তাহলে যদি একটু গলে যাওয়ার ভয় থাকে, কারণ গরম তেল থেকে একদম তুলছে, তো সেই কারণে বিশেষ করে প্রথমে স্টিলের বাটিতে রাখছি, তারপরে এই প্লাস্টিকের বাটিতে কুড়িয়ে রাখছি। কি করছো এখানে? কি করছো তুমি এখানে? কি গো? ওই আবার নষ্ট করে। ওই বাবা, ওই বাবা বাবা, কে খাচ্ছে গো? কে খাচ্ছে গো? গো কে খাচ্ছে? কি খাচ্ছি গো? বাবাকে বলে দাও, নাড়ু খাচ্ছি, নাড়ু বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও।
বলে দাও নাড়ু খাচ্ছি নাড়ু হচ্ছে নাড়ু মিনিমাম ওই সন্ধ্যা 6টা সাড়ে 6টার মতো বাজছে। এই মুহূর্তে আমাদের সিঁড়িগুলি ছাকা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে প্লাস্টিকের ডাব্বাটি রয়েছে এইটি শুধুমাত্র সিঁড়ি নাড়ু করার জন্য সিঁড়ি ছাকা হয়েছে। আর এই যে স্টিলের ডাব্বাটিতে দেখছেন ওইটি শুধুমাত্র যে ঝাল সিঁড়ি খাওয়া হয় ওই ঝাল সিঁড়ির জন্য সিঁড়িগুলি ছাকা হয়েছে। আর ওইদিকে মাদের সিঁড়িগুলি এরপরে ছাকা হবে, তারপরে নাড়ু হবে। মিনিমাম রাত্রি 9টা 10টার মতো বেজে যাবে, অনেকক্ষণই দেরি হবে, কারণ এরপরে মাদের সিঁড়িগুলি ছাকা হবে, তারপরে আমাদের গুড়গুলি ভিয়ানো হবে, আমাদের সিঁড়ি করা হবে, তারপরে আবারও মাদের গুড় ভিড়িয়ে মাদের সিঁড়ি নাড়ু করা হবে। তো বেশ অনেকখানি টাইমটা লাগবে। তো এই যে এইদিকে এক ঝাগনা মতো হলো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল ঝাল সিঁড়িগুলি। এখন ঘড়ির কাটায় ওই রাত্রি 8টা মতো বাজছে। এই মুহূর্তে সিঁড়ি ছাকা কমপ্লিট হয়ে গিয়েছে সকলেরই। এইটি আমাদের গুড়টি ভিয়ানো হচ্ছে। তো সেই যে তখন থেকে সিঁড়ি ছাকতে আরম্ভ করেছে, এই একটু আগে সবে মাত্র শেষ হলো। তো সেই কারণে কাকু একটু রেস্ট নিতে গিয়েছে। এইদিকে মা বললো যে আমি না হয় ততক্ষণকে গুড়টা গরম করছি, তুমি না হয় এসে পড়ে দেখবে যে গুড়টা ঠিকঠাক হয়েছে না হয়নি, তারপরে না হয় এসে পড়ে সিঁড়িগুলো আর দিয়ে দেবে। এদিকে একটা মতো নারকেলও ফাটানো ছিল, তো ওই ধারে ঠাকুমা এসে পড়ে নিজেই কুড়লো। তারপরে এই যে নারকেল নাড়ু করতে আরম্ভ করে দিয়েছে। ঠাকুমা বলছে নারকেলটা তো শুধু শুধু তোরা নষ্ট করবি, তাহলে আমি কুড়ে না হয় নাড়ু করে দিয়ে চলে যাব। ঠাকুমা এসে পড়ে নিজেই নারকেলটি কুড়লো, তারপরে এই যে গুড় দিয়ে পরে যে পুরটা করে নারকেলের প্রথমে ওই পুরটি করে নিচ্ছে। তারপরে ঠাকুমা বলে একটুকু ঠান্ডা হোক, তারপরে না হয় নারকেল নাড়ুগুলি পাকিয়ে রেখে দেবো, না হলে হাতে ছিটিয়ে লেগে যাবে। যাই হোক, এইদিকে আমাদের সিঁড়ির নাড়ুর পুরটিও রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে কিন্তু। আর কতটা পরিমাণে হয়েছে। যখন ওই প্লাস্টিকের ডাব্বাটি ছিল আমি বলছিলাম যে কটাখানি সিঁড়ি হয়েছে, তাহলে কতগুলি বা নাড়ু হবে। তবে এখন কিন্তু মনে হচ্ছে যে না, অনেকগুলি নাড়ু হবে। এখন মনে হচ্ছে যে ওই সিঁড়িগুলির এতগুলো নাড়ু হয়েছে, তবে গুড়টা এর ডবল রয়েছে। তো 3 কেজি বেসনের সিঁড়ি নাড়ু করা হয়েছে, আর 1 কেজি বেসনের ওই চোনা ভাজা হয়েছে। তো এই 3 কেজি বেসনে আমাদের মিনিমাম ওই 6 কেজি মতো গুড় লেগেছে, মানে ডবল লাগে। তো ওই 6 কেজি মতনই হয়তো গুড় লেগেছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা সকলে মিলেই পাকাতে আরম্ভ করে দিয়েছি। এর আগের বারেরটা না অনেকটা মরা মরা হয়ে গিয়েছিল, কাকু অনেকটা তাড়াতাড়ি করছিল যে তাড়াতাড়ি করো, না হলে এখনই গুড়টা মরে যাবে, তখন আর পাকাতে পারবো না। তবে এইবারেরটা দারুণ হয়েছে। কাকু বলছে আস্তে আস্তে পাকাও, খুব একটা বেশি দেরি হবে না, কারণ এবারের গুড়টি বেশ একটু ভালোই রয়েছে। তো যাই হোক, এইদিকে বাবা আবার রচনা করছে। আমাদের সামনেই তো কোজাগরি পুজো আসছে, আমাদের পাড়াতেই কোজাগরি পুজো হয়, বেশ ধুমধামে হয়। তো সেই কারণে ওই পুজোতেই আমাদের প্রত্যেক বছর এই রচনাটা দেওয়া হয়। তো বাবা ওই রচনাটাই করছে। এই রচনাটি আলাদা একটি কৌটোতে রেখে দেওয়া হবে। এটি যেহেতু কোজাগরি ঠাকুরকে দেওয়া হবে, তো সেই কারণে এটি বিশেষ করে ঠাকুরের কাছেই রাখা হয়। হোক, এই মুহূর্তে আমাদের সিঁড়ি নাড়ুগুলি পাকানো কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে মাদের গুড়টা ভিয়াচ্ছে, এরপরে মাদের সিঁড়ি নাড়ুগুলি পাকানো হবে। মাদের 1.5 কেজি গুড়ের রয়েছে, মাদের সিঁড়ি নাড়ুগুলি পাকাতে খুব একটা বেশি দেরি হবে না, মানে আমাদের হাফ রয়েছে। এই যে দেখুন, সিঁড়ি নাড়ুগুলি পাকানোর পরে কতটা সুন্দর লাগছে। আর ওই যে রচনাটি রয়েছে ওইটা একটু ঠান্ডা হোক, নাহলে গরম গরম কুড়ালে আবার বলে মিহিয়ে যায়। তো সেই কারণে এগুলি ঠান্ডা করতে দিয়েছে একটু। তুলে একটু ঠান্ডা হয়ে গেলেই আবার জায়গা জায়গা মতো বয়ামে বয়ামে কুড়িয়ে রেখে দেবে মা। তো মাদের রুমটিতেই রাখা হয়েছে বিশেষ করে, কারণ আমাদের রুমগুলোতে ফ্যান আরে চলছে, তো এগুলি আবার ফ্যানের বাতাসে রাখা চলবে না, এগুলো এমনি বাইরের বাতাসেই রাখতে হবে। তো সেই কারণে বিশেষ করে মাদের রুমটিতেই রাখা হয়েছে। আমাদের দুটো রুমে দুটো বাচ্চা রয়েছে, তো দুটো রুমেই ফ্যান চলছে, তো সেই কারণে আমাদের রুমে আর রাখলাম না। তো যাই হোক, চলুন, আপনারা তো দেখলেনই যে আমরা কিভাবে সিঁড়ির নাড়ুটা তৈরি করলাম। যাই হোক, চলুন, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর সকলকে সিঁড়ি নাড়ু খাওয়ার নিমন্ত্রণ রইল।